নমস্কার। আমরা আগেই বলেছিলাম যে পারুল প্রকাশনী 4G ডিজিটাল যে ক্লাসের আয়োজন চলছে সেখানে দাঁড়িয়ে আজকে আমরা পড়াব দশম শ্রেণীর একটি টেক্সট, নাম পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথমে বলে রাখি যে বাংলা কথা সাহিত্যের সূচনা হয়েছিল যার হাত ধরে, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদি আরেকটু পিছিয়ে যায় তাহলে বলবো যে বাংলা সাহিত্য, এই যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের চারিপাশ যিনি সুন্দর করে পরিষ্কার করেছিলেন, পরিচ্ছন্ন করেছিলেন, যিনি বাংলা সাহিত্যের অনাবাদী জমিতে যিনি প্রথম আবাদের ব্যবস্থা করেছিলেন, তিনি হলেন অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের আগে সেই অর্থে উপন্যাসের যে স্ট্রাকচার, যথাযথ শিল্পিত রূপ লাভের প্রয়াস পেয়েছিল আরও দুজনের হাতে। একজন হলেন প্যারীচাঁদ মিত্র, আরেকজন ভূদেব মুখোপাধ্যায়। যদিও সেই অর্থে যাকে আমরা আখ্যানের এক গভীরতম আস্বাদনপন্থী পাঠক বা রসাস্বাদনপন্থী পাঠক হিসাবে যেটুকু আমরা আকাঙ্ক্ষা করি, আলালের ঘরে দুলাল বা হুতুম প্যাঁচার নকশায় আমরা তা পাব না। অর্থাৎ বক্তব্য এই, বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাসের প্রথম সার্থক কথাকার। আমরা এই প্রসঙ্গে বলে রাখব যে ঘটনা বঙ্কিমচন্দ্র করেছিলেন, আমাদের মনে থাকতে পারে যখন বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাস পড়া হবে কিনা, যখন মহর্ষি দেবেন্দ্রনাথ জানিয়েছেন বাড়ির ছোটরা বিষবৃক্ষ উপন্যাস পড়বে না, তখন রবীন্দ্রনাথ বৌঠান কাদম্বরী দেবীর মধ্যস্থতায় এই বইটি সংগ্রহ করেন এবং অন্তত তার দাবি তিনি 21 বার এই বই পড়েছিলেন। তাহলে আমরা খেয়াল করব এই বিষবৃক্ষ উপন্যাসের যে ঘরানা, সেটি পরবর্তীকালে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসে এবং শরৎচন্দ্রের গৃহদাহ উপন্যাসে আমরা পাই। এই প্রসঙ্গে মনে রাখব যে জনপ্রিয়তা শরৎচন্দ্র পেয়েছিলেন অতি দ্রুত, যেখানে দাঁড়িয়ে বাংলা কথা সাহিত্যে তিনি যেভাবে সবার মন জয় করে নিয়েছিলেন, তার সুলুক সন্ধানে এসে কবি সমালোচক বুদ্ধদেব বসু বলেছিলেন, নো আদার বেঙ্গলি অথর, নট রবীন্দ্রনাথ হিমসেলফ, হ্যাড শরৎচন্দ্রস মেজার অফ ইমিডিয়েট সাকসেস লাইক ডিকেন্স। হি ওয়াজ দ্য আইডল অব দ্য পাবলিক। তিনি ছিলেন আমাদের ওই সময়ের পাঠকদের কাছে এবং অবশ্যই এই সময়ের বহমান পাঠকদের কাছে একজন সত্যি অত্যন্ত জনপ্রিয় লেখক, যা রবীন্দ্রনাথও সেই জনপ্রিয়তা, ওই পরিমাণ জনপ্রিয়তার পর্বতে চূড়া স্পর্শ করার মতো যে জায়গা তা কিন্তু পাননি। আসলে 20 শতকের যারা মূলত মননশীল পাঠক, তারা গ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথকে, এবং 20 শতকের যারা মূলত সাধারণ যে পাঠক, যারা শরৎচন্দ্রের মধ্যে তাদের জীবনের সব পেয়েছিল দেশ আস্বাদন করতে চেয়েছিলেন, তারা অবশ্যই এমন একটি ঘটনা পেলেন যেখানে দাঁড়িয়ে বাড়ির ঠাকুরমা থেকে শুরু করে, বাড়ির মাসিমা থেকে শুরু করে এবং সদ্য MA পাশ করা যে কোনো শিক্ষার্থীর কাছে শরৎচন্দ্রের জনপ্রিয়তা হয়ে ওঠে গগনচুম্বী। কাহিনী কথনে, আন্তরিকতায়, ভাষার জাদুতে শরৎচন্দ্র হয়ে ওঠেন ওই সময়ের সেরা লেখক, যে কারণে বুদ্ধদেব বসু বলেছেন একমাত্র তার সঙ্গে ওই মুহূর্তে তুলনীয় হতে পারেন ডিকেন্স।
আমরা মনে রাখব যে বরদিদি থেকে শেষের পরিচয় এই পর্যন্ত, বা তার আগের উপন্যাস 1938 শুভদা এই পর্যন্ত, এই যে দীর্ঘ সময় ধরে তিনি লিখছেন, এই লেখাগুলির মধ্য দিয়ে কতগুলি বিশেষত্ব কিন্তু আমরা পাচ্ছি। আমরা এই প্রসঙ্গে মনে রাখব যে শরৎচন্দ্রের লেখার মধ্যে এমন কতগুলি বিষয় আমরা পাচ্ছি যেগুলো একান্তই তার। তিনি যে মানুষকে দেখছেন সে মানুষ নিছক, একবারে মাটির কাছাকাছি থাকা মানুষ, এবং তিনি কোথাও গিয়ে বানিয়ে বলার কোনো জায়গা তিনি দিচ্ছেন না, অবসর দিচ্ছেন না। তিনি অব্যক্ত প্রতিবাদী সত্তা নিয়ে এতদিন যে অবিচার ও অসত্য, শোষণ, বঞ্চনা, যে কুসংস্কারে জগদ্দল শিলা মানুষকে নিরন্তর তার সঠিক পথ থেকে বিচ্যুত করছে, তিনি সেই মানুষের কথা বলছেন। মজার বিষয় হচ্ছে এই, একদিকে তিনি আক্রমণ করেছেন সমাজের জমিদার, মহাজন, পুরোহিত, পাণ্ডা সহ ব্রাহ্মণ্য সংস্কৃতিকে, অন্যদিকে বিদেশি বর্বর ইংরেজ শাসককে। এই দুয়ের বিরুদ্ধে আমাদের মনের মধ্যে সুপ্ত যে বিক্ষোভ ছিল, যে বিদ্রোহ ছিল, শরৎচন্দ্র সেই বিদ্রোহের উদ্বোধক। প্রসঙ্গত তার মহেশ, তার অভাগীস্বর্গ, পল্লী সমাজ, পণ্ডিত মশাই, বামুনের মেয়ে, অরক্ষণীয়া, দেনা পাওনা, পথের দাবি, এই উপন্যাসগুলির কথা এই প্রসঙ্গে স্মরণীয়। শরৎচন্দ্রের মতো গল্প বলিয়ে কথাকার বাংলা সাহিত্যে তথা প্রাদেশিক ভারতীয় সাহিত্যে আজ পর্যন্ত দেখা যায়নি। আমরা এই প্রসঙ্গে অবশ্যই মনে রাখতে পারব মুন্সী প্রেমচাঁদের কথা। সুতরাং এদিক থেকে তিনি কিন্তু অদ্বিতীয়, অসাধারণ তার গল্প উপন্যাসের কাহিনী রস, অসামান্য তার আকর্ষণীয় শক্তি, এবং এটা ছিল তার জনপ্রিয়তার অন্যতম কারণ। আমরা জানি যে একটা সাহিত্য যখন নির্মাণ করা হয় তখন তার মধ্যে থাকবে কল্পনা, সহানুভূতি, পর্যবেক্ষণ বা অবজারভেশন। বঙ্কিমের উপন্যাসে এই তিনটি উপাদানের মধ্যে কল্পনা, সহানুভূতি ও পর্যবেক্ষণের মিশ্রণ সম পরিমাণ। রবীন্দ্রনাথের ক্ষেত্রে প্রথম ও প্রধান স্থান কল্পনায়, তারপর সহানুভূতির এবং সর্বশেষে পর্যবেক্ষণের। আর শরৎচন্দ্রের ক্ষেত্রে বোধ করি পর্যবেক্ষণই প্রথম ও প্রধান, তারপর সহানুভূতির, সবশেষে কল্পনার অবস্থান। আমরা এই প্রসঙ্গে বলে রাখব যে শরৎচন্দ্র যে লিখছেন, শরৎচন্দ্রের আবির্ভাবের যে পটভূমি, শরৎচন্দ্র যে সময়টা কাজ করছেন, সেই সময় দাঁড়িয়ে তাকে মূল্যায়ন করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে বিষবৃক্ষের পর কৃষ্ণকান্তের উইলে অনেক দিন কেটে গেল, আবার দেখি গল্প সাহিত্যে আর একটা যুগ এসেছে, এবং এই যুগের একেবারে নিমন্ত্রণ কর্তা হলেন শরৎচন্দ্র। তার গল্পে যে রসকে তিনি নিবিড় করে জাগিয়েছেন সে হচ্ছে সুপরিচয়ের রস। কোট আনকোট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন সুপরিচয়ের রস। তার সৃষ্টি পাঠকেরা, তার যে চরিত্ররা, সেই চরিত্রদেরকে পাঠক একেবারে ঘরের কাছে দেখা, সরাসরি তার পাশের মানুষকে তারা যেন ওই লেখার মধ্যে দেখতে পাচ্ছেন। তিনি নিজে দেখেছেন বিস্তৃত করে, তিনি দেখেছেন স্পষ্ট করে, ঠিক দেখিয়েছেন একইভাবে তার পাঠককে, তেমন স্পষ্ট করে, তেমন বিস্তৃত করে, তেমন সুগোচর করে। তিনি রঙ্গমঞ্চের পর্দা উঠিয়ে বাঙালি সংসারের যে আলোকিত দৃশ্য উদ্ঘাটিত করেছেন, সেইখানে আধুনিক লেখকদের প্রবেশ সহজসাধ্য হল। বিপিনচন্দ্র পাল এই প্রসঙ্গে আমরা মনে রাখব অসামান্য একটি কথা বলেছেন যে শরৎচন্দ্র যুগস্রষ্টা নহেন, তিনি যুগস্রষ্টা নহেন, কিন্তু তিনি যুগের প্রকাশক। বঙ্কিমচন্দ্র তার সমসাময়িক লোকেরা যা দেখতে পাননি, শরৎচন্দ্র তা এঁকেছেন। শরৎচন্দ্র সৃষ্টির উপাদান যা হবে তা বা যা হতে পারে তা অবশ্যই এমন একটি বিষয় যার মধ্যে প্রত্যক্ষতা বা বস্তুতন্ত্রতা দেখা যায়। যে তন্ত্রতা অনেক সময় বঙ্কিমের উপন্যাসে, এমনকি অনেক সময় রবীন্দ্রনাথের উপন্যাসে এই সরাসরি প্রত্যক্ষগোচর বাস্তবতার মধ্য দিয়ে আমরা পাই না। কবিশকার কালিদাস রায় বলছেন যে শরৎচন্দ্রের সমাদর দেশে যা হয়েছিল তা আমাদের দেশে রবীন্দ্রনাথ ছাড়া আর কোনো লেখকের জীবদ্দশায় কিন্তু তেমনটি হয়নি। রবীন্দ্রনাথ বিশ্বের এবং শরৎচন্দ্র অবশ্যই বাংলার। বর্তমান যুগের কথা সাহিত্যিকের কারো দৃষ্টি বিশ্বের পানে নয়, বাংলার পানে। সেই দিক থেকে শরৎচন্দ্র অবশ্যই এদের অগ্রজ তুল্য।
আমরা খেয়াল করব যে এই যে 200 বছর, অর্থাৎ আমরা 19 এবং 20, এই যে 200 বছরের যে সময়কাল বাংলা সাহিত্যের ইতিহাসে, তার 5টি যদি যুগ বিভাজন করা যায় লেখকের নাম অনুসারে, তাহলে পাবো আমরা বিদ্যাসাগরের যুগ, আমরা পাবো মাইকেল মধুসূদন দত্তের যুগ, আমরা পাবো বঙ্কিমচন্দ্রের যুগ, আমরা পাবো রবীন্দ্রনাথের যুগ। যদি তাই হয় তাহলে আরেকটা যুগ আমরা পাবো, তা হলো শরৎচন্দ্রের যুগ। রবীন্দ্রনাথের চোখের বালিতে এসেছিল বিনোদিনী, শরৎ সাহিত্যে এসেছে সাবিত্রী, কিরণময়ী, রাজলক্ষ্মী এবং চন্দ্রমুখী। নিষ্ঠুর সত্যকে কোনোদিন অপ্রিয় বলে তিনি গোপন করেননি, তাই শরৎচন্দ্র নিজে বিপ্লবী, তার সাহিত্য অবশ্যই বিপ্লবাত্মক। আসলে শরৎচন্দ্র যখন অবতীর্ণ হলেন তখন বাঙালি যে সমাজ নামক যে ইনস্টিটিউশন তা প্রায় ভেঙে পড়েছে। নাগরিক জীবনের সমাজ সংকীর্ণতা প্রাপ্ত হয়ে 3টি প্রাণীর মধ্যে আবর্তিত হয়েছে, তা হলো স্বামী, পত্নী এবং সন্তান। এই পটভূমিকায় আবির্ভূত হয়ে শরৎচন্দ্র প্রথম একান্নবর্তী পরিবারের কথা বললেন, ব্যক্তির সঙ্গে সমাজের কথা বললেন, অর্থাৎ তিনি এমন মানুষের কথা বলছেন যে মানুষ আমাদের অত্যন্ত কাছের। আমরা যখন তার বই পড়ি তখন আমরা যেন জাতিস্বর হয়ে উঠি, কখনো বাল্যে, কখনো কৈশোরে, কখনো মধুমত্ত যৌবনে, কখনো বা প্রশান্ত পৌরত্বের বৈরাগী অপরাহ্নে তাকে নতুন করে ফিরে পায়। বাঙালির অন্তরলোক থেকে তিনি উত্থিত হয়েছেন, সারা ভারতের অন্তরলোকে তিনি প্রবিষ্ট হয়েছেন। বাঙালি হিসাবে এ আমাদের অবশ্যই পরম গৌরব। আমরা মনে রাখব যে আমাদের সৌভাগ্য, আমাদেরই ঘরের কথাশিল্পী শরৎচন্দ্র ঘরোয়া হৃদয়ের সহস্র বর্ণ সুষমা দিয়ে সরল ও প্রাঞ্জল যে কাহিনী, যে সাহিত্য রচনা করেছেন, যে আখ্যান রচনা করেছেন, সেটা ভারতীয় শাস্ত্রবিধি অনুসারে নগর নির্মাণের আদর্শোচিত স্থাপত্যের মতো রূপে ও গুণে সর্বতোভাবে ভদ্র, অসাধারণ এবং বাংলার সমাজ জীবনের সুখ দুঃখের প্রতিচ্ছবি করেও তিনি বিশ্বজনীন আবেদন রাখতে পেরেছেন। এটা কম গুরুত্বপূর্ণ নয়। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাস। আমরা এই প্রসঙ্গে বলতে পারবো যে শরৎচন্দ্রের উপন্যাসের বিষয়বস্তু কিন্তু একেবারে অনন্য সাধারণ। তার বিষয় বস্তুর মধ্যে যে বৈচিত্র্য আছে, যদি আমরা সেই বৈচিত্র্যটাকে দেখে নিতে পারি তাহলে প্রথমেই বলবো তিনি বেশ কতগুলি পারিবারিক উপন্যাস লিখেছেন। অবশ্যই তার মধ্যে আমাদের মনে পড়বে নিষ্কৃতির কথা, আমাদের মনে পড়বে পণ্ডিত মশাই এবং বৈকুণ্ঠের উইলের কথা। তিনি লিখেছেন দাম্পত্য প্রেমের অসামান্য বেশ কয়েকটি উপন্যাস। এই প্রসঙ্গে সুবোধার কথা আসবে, দেবদাসের কথা আসবে। দেবদাস পড়েনি এমন পাঠক বোধ হয় খুঁজে পাওয়া খুব মুশকিল। এই উপন্যাস আত্মহননের উপন্যাস। আমাদের এই প্রসঙ্গে মনে রাখতে হবে পরিণীতা স্বামী কিংবা অসামান্য একটি টেক্সট যার নাম দেনা পাওনা, যার বিখ্যাত সেই চরিত্র যা ষোড়শী অলকা, যার ডাকনাম, এবং এই উপন্যাসের অসামান্য চরিত্র মনে রাখতে হবে জীবানন্দ চৌধুরীর কথা। এবং একই সঙ্গে তার উপন্যাসে প্রথম পাওয়া যাচ্ছে সমাজ সমস্যার একেবারে মূল শিকার সন্ধানের প্রয়াস। সেই প্রসঙ্গে আমরা অবশ্যই পল্লী সমাজ উপন্যাসের কথা আমরা বলবো। সামন্ততান্ত্রিক শোষণের স্পষ্ট চিত্র, পল্লীর নীচতা, ষড়যন্ত্র, বিদ্বেষ, অসূয়া, জিজ্ঞাসা ও জিঘাংসা তার এই উপন্যাসের মধ্যে আমরা পেয়েছি। আমরা পল্লীর কথা বলতে গিয়ে অরক্ষণীয়া, বামুনের মেয়ে এই উপন্যাস দুটি কথা অবশ্যই বলবো। অরক্ষণীয় উপন্যাস প্রসঙ্গে বলতে গিয়ে ক্ষেত্রগুপ্ত বলেছেন যে শরৎচন্দ্রের যে সমস্ত লেখা তার দরদি মনের এবং সামাজিক ও পারিবারিক বাস্তবতার নিদর্শন, অবাধ কারুণ্য সৃষ্টিতে একসময় পাঠকের মন অশ্রু সজল করে দখল করে বসত, তার মধ্যে অরক্ষণীয়া অন্যতম। আমরা এই প্রসঙ্গে বলবো তার পূর্বরাগ পুষ্ট মধুর প্রেমের কাহিনী হলো দত্তা, এবং একই সঙ্গে এই পারিবারিক এবং সামাজিক একটি অসামান্য ত্রিকোণ প্রেমের আখ্যান নিঃসন্দেহে গৃহদাহ। শরৎচন্দ্রের ব্যক্তিগতভাবে মনে হয়েছিল এটি হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ একটি উপন্যাস। আমরা এই প্রসঙ্গে মনে রাখব তিনি সমাজ বিরোধমূলক নিষিদ্ধ প্রেমের কথা শুনিয়েছেন। সেই প্রসঙ্গে অবশ্যই শ্রীকান্তের রাজলক্ষ্মীর কথা মনে পড়তে পারে। চরিত্রহীন উপন্যাস কিংবা নিষিদ্ধ প্রেমের কথা অবশ্যই গৃহদাহের আসতে পারে বা মনে পড়তে পারে। আমরা এই প্রসঙ্গে বলে রাখব যে শরৎচন্দ্রের উপন্যাস যদি মতবাদ প্রধান উপন্যাস কোথাও বলতে হয় তাহলে মতবাদ প্রধান উপন্যাস হিসাবে আমরা পথের দাবি উপন্যাসকে বলবো। শরৎচন্দ্র সেই লেখক যিনি বাংলাদেশের জীবনযাত্রাকে
এমনভাবে উপস্থাপন করেছেন যা তার আগে আর কেউ সে কাজটি করেননি। এবং তিনি প্রথম লেখক যিনি অচ্যুত, ব্রাত্য, পতিত, মন্ত্রবর্জিত মানুষের কথা বলেছেন, তিনি ছন্নছাড়াদের কথা বলেছেন, তিনি পতিতার কথা বলেছেন, এবং নারীর প্রেয়সী এবং শ্রেয়সী এই দুই রূপের কথা তিনি প্রথম শুনিয়েছেন। শরৎচন্দ্র বাস্তব জীবনকে গ্রহণ করে অতি বিচিত্র কৌশলে তার সঙ্গে রোমান্সের অদ্ভুত মিলন ঘটিয়েছেন। তার উপন্যাস বা গল্প পড়তে গেলে অনেকটা আখ্যানে ডিটেকটিভ গল্পের মতো আমাদের মনে নেশা ধরায়, এই কথাটুকু বলছিলেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। সুতরাং শরৎচন্দ্র মূলত যে উপন্যাসগুলি লিখেছেন, লেখার সময় তার মূল টার্গেট প্লট ছিল না, তার মূল টার্গেট ছিল চরিত্র অনুসারে তিনি এমনভাবে প্লট তৈরি করতেন যে এই দুটি সমান্তরালভাবে পথ চলেছে একে অন্যের মতো করে। আমাদের আজকের যে আলোচনার বিষয়, ছোট্ট একটা টপিকস, সেটি হচ্ছে শরৎচন্দ্রের পথের দাবি, যেটি শুধুমাত্র দশম শ্রেণীর জন্য আছে। তথাপি আমি চেষ্টা করব এই বিষয়টাকে এমন করে বলার জন্যে যেটা অবশ্যই একটু অন্যভাবে সবার কাজে আসতে পারে। এই প্রসঙ্গে বলে রাখি যে এই উপন্যাসটি যখন প্রকাশিত হয় তখন এই উপন্যাসটি ব্রিটিশ সরকার কিন্তু এটিকে ব্যান করেন এবং উপন্যাসটি যথেষ্টভাবে তখন সমগ্র ভারতবর্ষের যে আন্দোলন, সেই আন্দোলনকে সারা জাগিয়েছিল। কারণ তিনি নিজে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, যে কারণে এই উপন্যাসটির মধ্যে ওই সময়ের পাঠক ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনটাকে কিন্তু তারা ওই উপন্যাসের মধ্যে খুঁজে পেয়েছিলেন। আমরা এই প্রসঙ্গে মনে রাখবো যে বিপিনচন্দ্র পাল অসামান্য একটি মন্তব্য করেছেন, সেটা হলো এই যে এই উপন্যাস প্রসঙ্গে আরেকটি উপন্যাসের কথা মনে আসে, তার নাম হচ্ছে আনন্দমঠ এবং পথের দাবি। যদি বিচার করা যায় তাহলে বলতে হবে এই যে পথের দাবি উপন্যাস এমন একটি উপন্যাস যেখানে তিনি কোনো ফ্যান্সির চিত্র আঁকেননি, তিনি প্রত্যক্ষ সংগ্রামের কথা এঁকেছেন, তিনি মনোহর কোনো চিত্র আঁকতে চাননি। তিনি মূলত ঔপনিবেশিক শাসনে দাঁড়িয়ে কেমন করে তৎকালীন মানুষরা নিপীড়িত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, তার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের কথা কিন্তু এখানে বলেছেন। শরৎচন্দ্র প্রথম রাজনীতি নিয়ে উপন্যাস লিখেছেন পথের দাবি। বাস্তব রাজনীতির সঙ্গে তার যোগাযোগ ছিল, এটা আমি আগেই বলে নিয়েছি। এবং যে সময়টা লিখছে আমরা যদি মনে রাখি তাহলে দেখব যে 1905 থেকে 1925 এই 20 বছর বাংলা সাহিত্য বিশেষভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। আমরা মাথায় রাখব যে ইতিমধ্যে গোরা উপন্যাস প্রকাশিত হয়েছে, ইতিমধ্যে ঘরে বাইরে উপন্যাস প্রকাশিত হয়েছে, এবং 1926 সালে যখন আমরা আসছি আর কি, তখন শরৎচন্দ্রের 20তম উপন্যাস আমরা সরাসরি রাজনীতির বলয় থেকে দেখলাম। এবং আমরা খেয়াল করলাম যে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ এবং রবীন্দ্রনাথ গোরা ও ঘরে বাইরে এবং তারপরে 4 অধ্যায় উপন্যাস যে বিষয়টাকে আনছেন, শরৎচন্দ্র সেই বিষয়টাকে কিন্তু ভিন্ন প্রেক্ষণ বিন্দু থেকে গ্রহণ করছেন। 1926 সালে প্রকাশিত এই উপন্যাস আর 1928 সালে সর্বপ্রথম কংগ্রেস পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করে। এই উপন্যাসে ট্রেড ইউনিয়ন আন্দোলনের কথা আছে। সব্যসাচীর মতে শ্রমিকরা বিপ্লবে সহায়ক, কিন্তু কৃষকেরা নয়। অপূর্ব ভারতী কৃষকদের কল্যাণে আত্মনিয়োগ করবে শুনে সব্যসাচী বলেছিল যে ঠিকই আছে, কিন্তু মনে রেখো কৃষকরা সবসময় আন্দোলনে যুক্ত হতে পারে না, অর্থাৎ শ্রমিকরা কিন্তু অবশ্যই আন্দোলনের সঙ্গে সবার আগে যুক্ত হতে পারে। কৃষক শ্রেণীর উন্নয়নের কথা আসবে বিপ্লব সফল হবার পরে, এমনটি শরৎচন্দ্রের নিজের কিন্তু মনে হয়েছিল। আমরা এই প্রসঙ্গে মনে রাখব যে এই যে উপন্যাসটা শরৎচন্দ্র লিখেছেন এবং আমাদের টেক্সট যে সব্যসাচী পাঠ্যাংশটি নিয়ে আজকে আলোচনার জায়গা, সেখানে সব্যসাচী এই টেক্সটের এবং এই উপন্যাসের প্রধান চরিত্র। তিনি রাজনীতি অংশের নায়ক। যদি উপন্যাস অংশের নায়ক বলি তাহলে বলবো অপূর্বকে। অর্থাৎ আমরা মনে রাখব যেমন করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চন্দ্রশেখর উপন্যাসে কিংবা রাজসিংহ উপন্যাসে একজনকে ইতিহাসের নায়ক করেছেন এবং অন্যজনকে উপন্যাস অংশের নায়ক করেছেন, ঠিক সেইভাবে এই উপন্যাসেও আমরা লক্ষ্য করব দুটি জায়গায় দুটি নায়কত্ব আছে। অর্থাৎ ইতিহাসের অংশে গিয়ে আমরা পাচ্ছি একজনকে এবং পাশাপাশি আমরা পাচ্ছি রাজনীতি অংশে গিয়ে, অর্থাৎ দুটো জায়গা কিন্তু আমরা পাবো।
ইতিহাসের অংশ, সেখানে গিয়ে আমরা পাবো একটা অংশ, যেমন ওখানে পেয়েছিলাম ইতিহাসের অংশ যখন চন্দ্রশেখর পড়ছি তখন চন্দ্রশেখর, আর উপন্যাসের অংশে আমরা পেয়েছিলাম প্রতাপকে। ঠিক অনুরূপভাবে এখানেও আমরা বলবো যে এখানেও দুটি অংশ আছে, একটি হচ্ছে রাজনীতির অংশ, সেখানে থাকবে সব্যসাচী, এবং আরেকটি আছে একেবারে সরাসরি রাগ অনুরাগ, পূর্বরাগের অংশ, জীবনের অংশ, ভালোবাসার অংশ, সেখানে পাবো আমরা অপূর্বকে। রাজনীতি অংশের নায়ক সব্যসাচী, ভারতী অপূর্বকে নিয়ে যে প্রেম কাহিনী, তার কোনো নায়ক নেই, আছে শুধু নায়িকা, সে নায়িকা ভারতী, যেমন রাজনৈতিক অংশে কোনো নায়িকা নেই। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এই যে উপন্যাসটি, এটি মূলত চরিত্র প্রধান উপন্যাস। সেই চরিত্রের একেবারে কেন্দ্রে যিনি আছেন তিনি হচ্ছেন সব্যসাচী মল্লিক। সব্যসাচী এই উপন্যাসে কতখানি জায়গা নিয়েছে সেটি বলার সঙ্গে সঙ্গে আমরা বলবো যে আমাদের যে টেক্সটটুকু আছে, মাধ্যমিক যে বইটুকুতে আছে, সেখানে দেখেছি যে কলকাতায় বড় পুলিশ অফিসার জাহাজ ঘাটে এসেছেন ছদ্মবেশী সব্যসাচীকে গ্রেপ্তার করবার জন্যে। সেখানে যে নাটকের মতো একটি খুব শর্ট ফিল্ম বা একাঙ্ক নাটকের মতো সেখানে অসংখ্য পুলিশ আছে, সেখানে বড়বাবু আছেন, জগদীশবাবু আছেন, নিময়বাবু আছেন, এবং তাদের মধ্যে সে পৌঁছেছেন এই টেক্সট যিনি বলছেন বা অত্যন্ত গুরুত্বপূর্ণ যিনি চরিত্র অপূর্ব। তাহলে আমরা দেখলাম এটা অনেকটা নাটকীয়তার মতো, সেখানে রসিকতার প্রচুর উপাদান আছে, এবং সেই রসিকতার মধ্যে, সেই ছদ্মবেশের মধ্যে সব্যসাচীর যে মূর্তি আমরা পেয়েছি তা শুধু মহিমাময় একটি মূর্তি নয়, যেন প্রায় অলৌকিক হওয়া মূর্তি। কারণ যে মানুষটাকে সহজে গ্রেপ্তার করা যেত, তিনি এমনভাবে নিজেকে সজ্জিত করেছেন, তিনি এমনভাবে নিজেকে সবার সামনে উপস্থাপন করেছেন যে কোনোভাবেই বোঝা সম্ভব নয় যে গিরিশ মহাপাত্র এবং সব্যসাচী একই ব্যক্তি। আমরা খেয়াল করব যে যখন আমরা সব্যসাচীকে দেখলাম, আমরা এটা দেখে নিয়েছি তিনি বুদ্ধিতে যেন বৃহস্পতি তুল্য এবং করুণায় তিনি অপার সাগর। দেখতে এত সাধারণ যে জনারণ্যে চোখে পড়বে না, সাহসের তার শেষ নেই, শিথিলতায় নেই সতর্ক, তার গভীরতম আশা, অলিক ভরসায় তিনি জীবনকে কখনো তোলেননি, ভেলায় ভাসাননি। দীর্ঘ পরিকল্পনা তার রয়েছে এবং সেই পরিকল্পনার বাস্তবায়িত করবার অভিপ্রায়ে তিনি এমন বিচিত্র সাজে সজ্জিত হয়েছেন যে তাকে দেখে সহসা বোঝা যাবে না যে এমন কোনো বিপ্লবী এইভাবে নিজেকে সবার সামনে উপস্থাপন করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে সব্যসাচী এমন কি অন্যায় করেছিল যে তাকে গ্রেপ্তার করতে হবে? যখন অপূর্ব তাকে জিজ্ঞাসা করেছিল তখন তার একটি উত্তর দিয়েছিলেন নিময়বাবু। তিনি বলেছিলেন যে সব্যসাচী আসলে এমন একজন মানুষ যাকে এক কথায় কোনোভাবেই কিন্তু বলা সম্ভব নয়। তিনি যে কি এবং কি নয় কথা ঠিক কেউ জানে না। এর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো চার্জ নেই, অথচ যে চার্জ আছে তা আমাদের পিনালকোডের কোহিনূর। একে চোখে রাখতে এত বড় গভর্নমেন্ট যেন হিমশিম খেয়ে গেল। আমরা খেয়াল করব একটি শব্দ কিন্তু এখানে উঠে এসছে, সেটা কি না পিনালকোডের কোহিনূর। এর বিরুদ্ধে কোনো চার্জ নেই। কি অন্যায় করেছেন? তিনি যে অন্যায় করেছেন তাহলে তিনি স্বদেশ প্রেমের কথা বলেছেন, তিনি আন্দোলনের কথা বলেছেন, তিনি সরাসরি সশস্ত্র বিপ্লবের কথা বলেছেন, অর্থাৎ তিনি শুধুমাত্র স্বায়ত্ত শাসনের কথা বলেননি। আমরা মনে রাখব যে এই সময় ভারতবর্ষে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন তিনটি ধারায় হচ্ছে। একটি নরমপন্থী আন্দোলন, একটি চরমপন্থী আন্দোলন, আর একটা হচ্ছে মডারেটপন্থী আন্দোলন। আমরা খেয়াল করেছি সব্যসাচী যে আন্দোলনের কথা বলেছেন তা কিন্তু নরমপন্থী নয়, মডারেটপন্থী বা মধ্যপন্থী নয়, তা হলো চরমপন্থী আন্দোলন। আমরা এই জায়গায় একটা প্রশ্ন আমরা তুলে আনতে পারি যে অপূর্ব কৃষ্ণ বা অপূর্ব তাকে কি চিনতে পেরেছেন? আমরা মনে রাখব অপূর্ব সব্যসাচী মল্লিককে চিনেছেন এবং তিনি স্পষ্ট উপলব্ধি করেছেন যে সব্যসাচী ঠিক এইভাবে যে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশ ধারণ করেছেন সেই ছদ্মবেশ থেকে তিনি এখান থেকে বের হবেনি। এই সময় একটা অপূর্ব ধারণা, যে ধারণাটা আমাদের পাঠ্য এই পথের দাবি টেক্সটের মধ্যে নেই, অপূর্ব একটা ধারণা কিন্তু ব্যক্ত করছেন অপূর্ব। তিনি বলছেন যে তুমি তো আমাদের মতো সোজা মানুষ নও,
সব্যসাচী সম্পর্কে বলতে গিয়ে এই যে জায়গাটা, এর থেকে ভালো একটি ধারণা, এর থেকে ভালো একটি তাত্ত্বিক ধারণা, এর থেকে ভালো একটি রাজনৈতিক চেতনা ঋদ্ধ ধারণা কিন্তু আমরা পাবো না। সেটা হচ্ছে এই যে তুমি তো আমাদের মতো সোজা মানুষ নও, তুমি দেশের জন্য সমস্ত দিয়াছ, তাই তো দেশের খেয়াতরি তোমায় বহিতে পারে না, সাঁতার দিয়া তোমার পদ্মা পার হইতে হয়। তাই তো দেশের রাজপথ তোমার কাছে রুদ্ধ, দুর্গম পাহাড় পর্বত তোমাকে ডিঙায়া চলিতে হয়। কোন বিস্তৃত অতীতে তোমারই জন্য তো প্রথম শৃঙ্খল রচিত হইয়াছিল। কারাগার তো শুধু তোমাকে মনে করিয়াই প্রথম নির্মিত হইয়াছিল। সেই তো তোমার গৌরব, তোমাকে অবহেলা করিবে সাধ্যকার। এই যে অগণিত প্রহরী, এই যে বিপুল সৈন্যভার, সে তো কেবল তোমারই জন্যে। দুঃখের দুঃসহ গুরুভার তুমি বহিতে পারো বলিয়াই তো ভগবান এত বড় বোঝা তোমারই স্কন্ধ অর্পণ করিয়াছেন। মুক্তিপথের অগ্রদূত, পরাধীন দেশের হে রাজদ্রোহী, তোমাকে শত কোটি নমস্কার। তিনটি শব্দ: এক, মুক্তিপথের অগ্রদূত; দুই, পরাধীন দেশের রাজবিদ্রোহী; তিন, তোমাকে শত কোটি নমস্কার। আসলে এই জায়গায় দেখা যাবে এই যারা ওই সময় মুক্তিপথের অগ্রদূত হতে চেয়েছেন তাদের প্রত্যেককে কিন্তু শাস্তি পেতে হয়েছে, তাদের প্রত্যেককে আন্দামানে নির্বাসিত করা হয়েছে। আমরা মনে রাখবো এই যে যেখানে দাঁড়িয়ে ওই স্বাধীনতা আন্দোলন চলছে এবং সেই আন্দোলনকারীদের যারা সমর্থন করছেন তাদের কিন্তু সরাসরিভাবে ঔপনিবেশিক শক্তির রোষের শিকার হতে হয়েছে। আমরা জানি যে নজরুলকে কি পরিমাণ অত্যাচার সহ্য করতে হয়েছে। আমরা এটাও দেখেছি যে ওই সময় যারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লেখালেখি করছেন তাদের সমস্ত কাব্য হোক, উপন্যাস হোক, নাটক হোক, আমাদের চাকর দর্পণের কথা মনে আছে, আমাদের নীল বিদ্রোহকে নিয়ে লেখা অসামান্য দীনবন্ধু মিত্রের নীল দর্পণ 1860 তার কথা মনে আছে। অর্থাৎ ব্রিটিশ সরকারের বিরোধিতা যারা করছেন তারা কিন্তু ওই সময় পীড়িত হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন বা তাদেরকে দমন পীড়ন করা হচ্ছে। আমরা এই প্রসঙ্গে মনে রাখবো যে সব্যসাচী একজন ব্যক্তি মাত্র নন। সব্যসাচী এমন একজন মানুষের প্রতীকী, প্রতিবিম্বিত, প্রতিশ্বরিক রূপ বা বহুমাত্রিক রূপ, যেখানে গিয়ে সমগ্র ভারতবর্ষের বিপ্লবীদের একটি আইডেন্টিটি তৈরি করে দিচ্ছেন সব্যসাচী মল্লিক। সুতরাং অপূর্ব মনে করেছেন তিনি ভারতবর্ষের মুক্তিপথের অগ্রদূত। যুগ যুগ ধরে যত আত্মত্যাগী শহীদ আবির্ভূত হয়েছেন তাদের যৌথ রূপ বা কোলাজ যদি করি তাহলে যা দাঁড়াবে সেই যৌথ রূপ হলেন সব্যসাচী। অর্থাৎ এই চরিত্রটি কোনো একটি আইডিয়া মাত্র নয়, স্বাধীনতাকামী মানুষের একটি স্বপ্ন মানব মূর্তিতে তুলে ধরেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সুতরাং আমাদের দেখা যে মানুষ, আমাদের বিচার করা যে মানুষ, আমাদের সাধারণ মাপকাঠিতে থাকা যে মানুষ, তাদের মতো করে শরৎচন্দ্র সব্যসাচী চরিত্রকে দাঁড় করাতে চাননি। আমরা এই প্রসঙ্গে মনে রাখবো যে এই উপন্যাস যখন শেষ হয়, আমি টেক্সট থেকে বলছি না, এই উপন্যাস যখন শেষ হচ্ছে তখন উপন্যাসের শেষে প্রবল ঝড় ঝঞ্ঝার মধ্যে সব্যসাচীর বিদায় এক চিত্রকরের নিপুণ তুলির মতো যেন এঁকেছিলেন শরৎচন্দ্র। এ শুধু মহাবিপ্লবীর এক ব্যর্থ প্রয়াসের ভগ্নাবশেষের মধ্যে থেকে অন্যতর সাফল্যের সন্ধানে অভিযান নয়, যেন অগণিত দেশবাসীর পুঞ্জীভূত কামনা, যেখানে গিয়ে সমস্ত দেশবাসী ওই সব্যসাচীর হয়ে এই বার্তা আমাদের সামনে এনে দিয়েছেন: হবে জয়, হবে জয়, নাহি ভয়। এই ধ্বনি যেন এই উপন্যাসের শেষে আমরা পেয়েছি। আমরা এই আলোচনায় আমরা বলবো যে সব্যসাচী কেন্দ্রিক যে রাজনৈতিক বৈপ্লবিক পরিমণ্ডল আমরা পেয়েছি তার দুটি বা তিনটি ধারা আছে। প্রথম ধারায় আছে সুমিত্রা, সব্যসাচী, এদের ব্যক্তিগত সম্পর্কের আভাস। দ্বিতীয় ধারায় আছে শশী, তারার প্রণয় ঘটিত একটি বৃত্ত। আর তৃতীয় ধারায় আছে ভারতী, অপূর্বের প্রণয় আখ্যান। আমরা এই প্রসঙ্গে মনে রাখব আমাদের পাঠ্য যে টেক্সট আছে সেই টেক্সট যখন শুরু হয়েছে বিষয়টা হচ্ছে এরকম যে সব্যসাচীকে যখন ধরার জন্যে বিপুল একটি পুলিশ বাহিনী নিয়ে অপেক্ষা করা হচ্ছে, ঠিক সেই সময়
কতকগুলি মানুষকে আটক করা হয়েছে পুলিশ স্টেশনে। এর মধ্যে জনা ছয়েক বাঙালি আছে, তারা মোটঘাট নিয়ে বসে আছেন। জগদীশবাবু তিনি প্রত্যেকের টিনের তরঙ্গ দেখছেন, তিনি ছোট বড় পুটুলি পরীক্ষা করছেন। এবং এই যে মানুষগুলো এসেছেন এরা প্রত্যেকে উত্তর ব্রহ্মে, বর্তমান যার নাম মায়ানমার, সেইখানে বর্মা অয়েল কোম্পানিতে কাজ করছিল। এদের প্রত্যেককে পরীক্ষা করা হচ্ছে। এই মানুষদের নাম, তাদের প্রত্যেকে কে কোথায় কী কাজ করছিল, কবে আসছে, কি করতে এসছে, তারা কোথায় যাচ্ছে, এই নানা রকম যখন প্রশ্ন উত্তর পর্ব চলছে, ঠিক সেই সময় পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে দাঁড় করানো হলো। নিমাইবাবুর সামনে যখন সব্যসাচী এলেন, ঠিক সেই সময় তিনি কিভাবে আসলেন? তিনি আসলেন, লোকটি কাশিতে কাশিতে আসিল। অর্থাৎ ভাবটি এমন, তিনি গুরুতর রোগে আকীর্ণ, তার অত্যন্ত ফর্সা রং রোদে পুড়ে তামাটে বর্ণ ধারণ করেছে। তিনি যখন এলেন তখন স্পষ্টে বোঝা গেল তার বয়স খুব বেশি হলে 30 বা 32-এর মধ্যে, এবং তার চোখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল যে অদ্ভুত একটা ক্লান্তি। তার শরীরের দিকে তাকিয়ে জানা যাচ্ছিল বা অনুমান করা যাচ্ছিল সংসারের মেয়াদ হয়তোবা আর বেশি দিন নেই। কিন্তু এই যে শরীর ক্ষয়ে যাচ্ছে, এই যে ভীষণ ক্লান্তি, গভীরতম একটা ব্যথা, একটি বেদনা, গভীরতম একটি সংশয়, একটি সংকটপূর্ণ একটি জীবনের সামনে দাঁড়িয়ে তিনি যখন আছেন, তখন তার চোখের দিকে তাকিয়ে দেখা গেল যে এই মানুষের চোখের মধ্যে সেই ক্লান্তি, সেই হতাশা, সেই দ্বন্দ্ব, সেই গভীরতম সংসারের মধ্যেও আছে এমনতম এক দ্যুতি, যেন গভীর জলাশয়ের মধ্যে এক গাঢ়তম বিশ্বাস, এক গাঢ়তম প্রজ্ঞা নিয়ে তিনি এই বার্তা দিতে এসেছেন আমাদের সবার সামনে যে একদিন তারই সফল প্রচেষ্টায় ভারতবর্ষের বিপ্লবের যে প্রয়াস, সেই প্রয়াস কিন্তু বাস্তবায়িত হবে। অর্থাৎ শরৎচন্দ্র সব্যসাচী চরিত্রকে সামনে রেখে বিপ্লবের যে প্রগতিশীল চিন্তা চেতনা, যে কার্যাবলী, যে বৈপ্লবিক ভাবনার যে অফুরান যে প্রাণকর প্রচেষ্টা, তার একটি ইঙ্গিত রেখে দিয়ে আমাদের সামনে এই বক্তব্য উপস্থাপন করলেন যে সব্যসাচী তার চরিত্রের দুটি বর্গ দাঁড়িয়ে আছে। একটি বর্গে তার দর্শন, আরেকটি বর্গে তিনি নিজেকে বাঁচানোর জন্যে কিভাবে রূপ পরিবর্তন করেছেন। আমরা আমাদের যে পথের দাবি এই টেক্সটটা পড়াচ্ছি, সেখানে আমরা দেখে নিয়েছি সব্যসাচীর দর্শন অপেক্ষা তার এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্যে যে পোশাক পরিচ্ছদের বিবরণ, সেই বিবরণের মধ্যে গভীর এক নাটকীয়তা, এবং সেই নাটকীয়তা শেষে গিয়ে এমন একটি অদ্ভুত পরিবেশ তৈরি করে তিনি নিয়েছেন যে তাকে কোনোভাবেই বোঝা যাবে না তিনি কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে এখান থেকে চলে যাবেন। আমরা এই জায়গায় একটা অসামান্য জায়গা পাচ্ছি, তা হলো এই যে সব্যসাচীকে যখন দেখা যাচ্ছে যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তখন এই স্বাস্থ্য যাওয়া মানুষটির শখ কিভাবে বজায় আছে তার পোশাক পরিচ্ছদে তার একটি বর্ণনা কিন্তু শরৎচন্দ্র আমাদের দিয়েছেন। তিনি বলছেন তার চুলটা কেমন কাটা না, আমরা এখনকার বেশ কিছু যুবককে দেখি, ছেলেদেরকে দেখি যাদের মাথার বাঁদিকে এবং ডান দিকে ঘাড়ের একটু উপরে কোনো চুল নেই, কিন্তু মাথার উপর থেকে এমন করে চুল পড়েছে দুলকি চালে যে দেখে মনে হয় এ বাবা এ কোন স্টাইলে আমরা দেখছি। অর্থাৎ অধিকাংশ এখনকার 21 শতকের ছেলেরা যেভাবে হেয়ার স্টাইল করে সেটা অনেক আগে 1926-এ, অর্থাৎ 1926 আসছে আর 6 বছর পর, তার থেকে 94 বছর আগে সব্যসাচী হেয়ার স্টাইল কেমন হতে পারে সেটা দেখিয়েছেন। অর্থাৎ কেমন সেটা না, সম্মুখের বড় বড় চুল, ঘাড়েও কানের কাছে চুল নেই বললে চলে এমন ছোট করে ছাটা, মাথায় কেমন না মাথায় চেরাজ সিথি, অর্থাৎ বাঁদিকে সিথি নয় কারণ বাঁদিকে চুল নেই, ডান দিকে সিথি নয় ডান দিকে চুল নেই, অর্থাৎ মাথার মাঝখানে চেরা সিথি, এবং এমনভাবে তেল দেওয়া অপর্যাপ্ত, সেই তেল কেমন দিয়েছেন, অপর্যাপ্ত তেল দিয়েছেন, এবং সেই তেলের মধ্যে এমন সুগন্ধি মিশে আছে যে সমস্ত পুলিশ স্টেশন বোঝা যাচ্ছে যে এইভাবে একজন তেল মেখে তেলে চুবু চুবু হয়ে অনেকটা এইভাবে তার সামনে দাঁড়িয়েছে। এই কথা বলতে গিয়ে আমার মনে পড়ছে মধ্যযুগের টেক্সট একজনের কথা, তার নাম ভারু দত্ত।
আমরা যখন পড়ি দ্বিজ মাধবের টেক্সটে, তখন ভারু দত্ত তেলের দোকানে গিয়ে কি তৈল বলে হাত জাবড়ায় এবং সেই তেলটা নিয়ে ছেলের মাথায় দেন এবং নিজের গোফেও একটু দিয়ে নেন যাতে করে তেলটা ভালোভাবে মাখানো যায়। ঠিক এমনভাবে তেল মাখলেন সব্যসাচী যে দেখে মনে হলো, এ বাবা, একজন বিপ্লবী এইভাবে কখনো তেল মেখে এইরকমভাবে আসতে পারে। অতএব মূল বক্তব্য এটা প্রমাণ করা, তিনি কোনো বিপ্লবী নন, তিনি অত্যন্ত সাধারণ একজন মানুষ এবং সেই সাধারণ মানুষ যে আরও 100 জন মানুষের মতো ঠিক এইভাবে প্রাত্যহিক দিন যাপন করেন। আর কি দেখা গেল, তার গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। আমি শব্দ একটু খেয়াল করতে বলবো, এতগুলি রং থাকতে হঠাৎ করে কেন শরৎচন্দ্র রামধনু রং গ্রহণ করলেন? আমরা জানি রামধনু রঙের মধ্যে অনেকগুলি আলোর বর্ণালী থাকে, অতএব শরৎচন্দ্রের এই নায়ক অনেক আলোর বর্ণালীর মতো এমনভাবে নিজেকে সামনে আনছেন যে তাকে যে কোনো একটি রঙে চেনা যাবে না। অতএব শরৎচন্দ্র এখানে একটি বিশেষণ ব্যবহার করলেন, রামধনু রং। তার বুক পকেট থেকে বাঘ আঁকা একটি রুমালের কিয়দাংশ দেখা যাচ্ছে। শরৎ বলতে পারতেন যে তার বুকের পকেট থেকে যে রুমাল বেরিয়ে এসেছে সেটা পাখি আঁকা, সেটা গাছ আঁকা, সেটা নদী আঁকা, সেটা একটি নৌকা আঁকা, কিন্তু এতগুলো সিম্বল থাকতে গিয়ে হঠাৎ করে বাঘ আঁকা রুমাল কেন? আসলে এরও একটি কারণ হলো এই, যাকে ধরা হয়েছে তিনি কেমন না বাঘের মতো ক্ষিপ্রতা, তার গতি, তার তেজ, তার বিক্রম, এটা বোঝাতে গিয়ে রুমালে একটি সিম্বল ব্যবহার করা হলো। সেটা কেমন না বাঘের একটি সিম্বল ব্যবহার করা হলো। তিনি উত্তরীয় পড়েননি, তিনি পরনে যা পরেছেন সেটি বিলাতি মিলের কালো মকমল পাড়ের সূক্ষ্ম একটি শাড়ি এবং পায়ে সবুজ রঙের ফুল মোজা। প্রশ্ন আসতে পারে, এই যে মোজা, তার রং সবুজ কেন? আসলে সবুজ প্রাণের প্রতীক, তারুণ্যের প্রতীক, অতএব তার প্রত্যেকটি পোশাকের মধ্যে কিন্তু একটা সিম্বল দাঁড়িয়ে আছে। আর কি না, হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে বাঁধা, ফিতে সাদা হতে পারত, ফিতে নীল হতে পারত, হলুদ হতে পারত, লাল কেন? লাল এই কারণে, এটাও একটা সিম্বল। লাল হলো বিপ্লবের প্রতীক, অর্থাৎ তিনি 3টি রং গ্রহণ করছেন। এক, কালো। কালো কেন না দেশের জন্য যে মানুষটি লড়াই করছেন সেই মানুষটিকে যেভাবে একটার পর একটা প্রতিবন্ধকতা পেরিয়ে অতিক্রম করে আসতে হচ্ছে, তার একটি প্রতীকী ব্যঞ্জনায় অবরুদ্ধ মনের যন্ত্রণা ব্যক্ত করার জন্যে তার রং কৃষ্ণবর্ণ বা কালো। বিপ্লবের প্রতীকী রং লাল এবং তারুণ্যের প্রতীকী রং সবুজ, অর্থাৎ 3টি রং তিনি গ্রহণ করেছেন তার পোশাকের মধ্যে। এবং তিনি যখন সামনে আসছেন তখন স্পষ্ট দেখা যাচ্ছে এই যে পোশাক পরিচ্ছদ আছে তা অত্যন্ত সাবলীল নয়, তা একেবারে খুব পরিষ্কার বা পরিচ্ছন্ন নয়। জাহাজে অনেক দিন ধরে চললে স্বাভাবিকভাবেই পোশাক পরিচ্ছদ নোংরা হয়, তিনি সেই নোংরা পোশাক পরিচ্ছদ পরেই আছেন যাতে অতি সাধারণ হিসাবে তাকে বোঝা যায়। নিময়বাবুর সামনে যখন এলেন তখন তাকে বলা হলো যে তার নাম কি। নাম বললেন, নাম হলো গিরিশ মহাপাত্র। আমরা খেয়াল রাখবো, তিনি পাত্র নন, তিনি মহাপাত্র। মহা যে পাত্র, পাত্র হচ্ছে পট, তিনি সাধারণভাবে কোনো পাত্র নন, তিনি বিশ্ব জুড়ে থাকা, সমগ্র ভারতবর্ষ জুড়ে থাকা। এই কারণে তার নামের টাইটেলটা পাত্রের পরিবর্তে হয়ে গেল মহাপাত্র। আর গিরিশ, তিনি পর্বতুল্য, অতএব তিনি গিরিশ, তিনি শিবতুল্য, অতএব তিনি গিরিশ। অতএব একই সঙ্গে উচ্চতা এবং বৈপ্লবিক কর্মকাণ্ডের মধ্যে আছে প্রতিবাদ, প্রতিরোধ, ধ্বংস। সুতরাং গিরিশ মহাপাত্র নামকরণটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই গিরিশ মহাপাত্রের পকেটে কি আছে, তার ট্যাকে কি আছে, এই যখন প্রশ্ন করা হয়েছিল, সেগুলো যখন দেখতে চাওয়া হয়েছিল, ট্যাগ থেকে তিনি একটি টাকা এবং গন্ডা 6 পয়সা বের করেছিলেন। আর পকেট থেকে লোহার কম্পাস, একটি ফুট রুল, কতগুলি বিড়ি, দেশলাই এবং গাজার কলিকা। প্রসঙ্গত প্রশ্ন আসতে পারে, যিনি এই বিপ্লবীর রূপ থেকে গিরিশ মহাপাত্রের রূপ ধারণ করছেন, তিনি কিভাবেই বা এই বিড়ি, দেশলাই এবং গাজার কলিকার প্রসঙ্গ আনলেন? আমরা মনে রাখবো যে আমি একটু আগেই বলেছি ইউরোপীয় সাহিত্য, সিম্বলিজম একটা ইম্পর্টেন্ট একটা জায়গা। এই বিষয়গুলো আনা হচ্ছে কেন আমি বলে রাখি যে ধরা যাক একটি কবিতা, তার নাম আগামী, সেখানে গাছ আছে, বনস্পতি। সুকান্ত বলছেন যে জানি আমি ভাবি বনস্পতি, অর্থাৎ ছোট্ট একটি চারা গাছ
সে ভাবিকালের বনস্পতি হবে, একটা সিম্বল। সুকান্ত সিঁড়ি একটি কবিতার সিম্বল। একটি মোরগের কাহিনী, সেটাও একটা প্রতীকী ব্যঞ্জনা। ঠিক অনুরূপভাবে এই যে বিড়ি, সিগারেট, গাজার কলিকা, এই সিম্বলগুলো আনা হলো এই কারণে যে বিপ্লবী তিনি নন, তিনি যেন একজন মদ্যপ বা তিনি যেন জীবনের স্রোত থেকে পিছিয়ে গিয়ে একবার সরাসরি বিপদগামী এক যুবক, এটাকে প্রমাণ করার জন্যে তিনি এগুলি রেখেছেন। নিময়বাবু প্রশ্ন করেছিলেন তিনি গাঁজা খান কিনা, উত্তরে তিনি বলেছিলেন তিনি গাঁজা খান না, কিন্তু কলিকাটা, এই গাঁজার কলকে তিনি রেখে দিয়েছেন এই কারণে যে যদি কোনো মানুষের উপকারে আসে, অর্থাৎ তিনিই খান না কিন্তু অন্যদের খাওয়ার ব্যবস্থা করে দেন। এই কথা শুনে অবাক হয়েছিলেন জগদীশবাবু, বলেছিলেন দেখো দেখো কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, যদি কারো কাজে লাগে তাই গাজার কল কেটে তিনি কুড়িয়ে রেখেছেন। এবং একটা সময় নিময়বাবু তাকে বলছেন যে না, এইভাবে তুমি খেও না, বলা বাহুল্য এই কদিন বা বাঁচবে, আর খেও না, বুড়ো মানুষটির কথাটি শোনো। গিরিশ মহাপাত্র আবার বলছে না না, বিশ্বাস করুন, আজ্ঞে মাইরি খাইনে, আজ্ঞে না মাইরি খাইনে, এই শব্দগুলি সাহিত্যের ভাষায় ব্যবহার করা যায় না। আমরা যারা সমাজ ভাষাবিজ্ঞান সম্পর্কে জানি তারা এটা অনুভব করি যে সমাজ ভাষাবিজ্ঞানে বা সোশিও লিঙ্গুইস্টিক্সের একটা টার্মস হচ্ছে এই যে লেখক যে ভাষায় কথা বলবেন, যে ভাষাকে তুলে আনবেন, যে মানুষকে তুলে আনবেন, সেই মানুষ সেই ভাষায় যেন কথা বলেন। আমরা দেখেছি যে ভাষা মহাশ্বেত ব্যবহার করতেন, সুবোধ ঘোষ ব্যবহার করতেন, তারাশঙ্কর কবি উপন্যাসে যে ভাষা ব্যবহার করেছেন, মানিক পদ্মা নদীর মাঝি উপন্যাসে যে ভাষা ব্যবহার করেছেন, সেই ভাষা চরিত্রের অনুরূপ ভাষা। অতএব বা বলতে পারি ছিড়াতার নাটকে, নবান্ন নাটকে যে ভাষা তুলসী ব্যবহার করেছেন লাহিড়ী, কিংবা বিজন ভট্টাচার্য ব্যবহার করেছেন, সেই তুলসী লাহিড়ীর ভাষা বা বিজন ভট্টাচার্যের ভাষা যেভাবে চরিত্রকে প্রতীকী একটা চরিত্র হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন, ঠিক সেইভাবে শরৎচন্দ্র যখন সব্যসাচীকে তার মুখের ভাষাকে তুলে আনছেন, তখন এই সমাজবিজ্ঞানের ভাষা অনুযায়ী সব্যসাচীর এই বলা কথাগুলি কিন্তু বাস্তবায়িত হচ্ছে। খেয়াল করব আমরা, যখন জগদীশবাবু বললেন তুমি অন্য লোককে খাওয়াও, তোমার হাতে গাজার কলকির আছে, তোমার হাতে আমরা গাজার স্পষ্ট ছবি পাচ্ছি, অতএব তুমি ঠিক বলছো না, তুমি কি দয়ার সাগর যে পরকে সেজে দাও, নিজে খাও না, মিথ্যাবাদী কোথাকার। ঠিক এই সময় যখন গালমন্দ করলেন তখন কষ্ট পেলেন না সব্যসাচী, কষ্ট পেলেন অপূর্ব, কেন অপূর্ব জানতেন সব্যসাচী যা নয়, আপাতত তা প্রমাণ করে তিনি এই জায়গা থেকে অন্যত্র বাঁচার পথ বের করতে চলেছেন। কিন্তু তার উদ্দেশ্যে যা বলা হচ্ছে তার একটা কথাও খাঁটি নয়, কারণ সব্যসাচী মল্লিক গিরিশ মহাপাত্রের ভূমিকায় অভিনয় করছেন বাঁচার তাগিদে, ফলে তাকে গালি দিচ্ছেন, গিরিশ মহাপাত্রকে গালি দিচ্ছেন। ওই গালিটা বিকল্পে কি বলতে হয়, সব্যসাচীকেই গালি দেওয়া হচ্ছে। অতএব কষ্ট পেয়েছেন সব্যসাচীর এক সময়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই পথের দাবি সংগঠনের অন্যতম নায়ক, অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অপূর্ব। সুতরাং আমরা খেয়াল করব এই যে অপূর্ব দেখছেন যে সব্যসাচী, আমরা খেয়াল করব যে সব্যসাচী আস্তে আস্তে যখন চলে আসছেন পুলিশ স্টেশন থেকে, তখন একই সঙ্গে কিন্তু নিময়বাবুর কাছ থেকে বেরিয়ে আসছেন আমাদের এই টেক্সটের অন্যতম চরিত্র, গুরুত্বপূর্ণ চরিত্র অপূর্ব, একই সঙ্গে বেরিয়ে আসছেন। এরপরে আমরা পাবো এই যে সব্যসাচী ধরা পড়ল না, সব্যসাচী ঠিক কীভাবে এই দেশের জন্য কাজ করার জন্যে মানুষের সামনে কেমন করে ছদ্মবেশ ধারণ করলেন, সেই কথাগুলি তার মনে পড়ছে সারাটাক্ষণ, সেই কথাগুলি তিনি বলছেন, আমরা এটা অনুভব করলাম। আমরা খেয়াল করব যে এই যে কথাগুলি চলছে, ঠিক সেই সময় রামদাসের সঙ্গে একটি পরিচয় সূত্রে বেশ কতগুলি কথা শেয়ার করছেন, বেশ কতগুলি কথা বলছেন আমাদের অপূর্ব। আমরা দ্বিতীয় চরিত্র পাচ্ছি, শরৎচন্দ্র বলের স্টাইলটা খেয়াল আমরা করব। প্রথমে কাকে আনলেন, প্রথমে আনলেন একটি পুলিশ স্টেশনের পরিবেশ, সেখানে নাম চিহ্নহীন কতগুলি মানুষ, সেখানে গিয়ে প্রথম তুলে আনলেন সব্যসাচীকে, দ্বিতীয়বার তুলে আনলেন অপূর্বকে, তৃতীয়বার তুলে আনলেন জগদীশবাবুকে, চতুর্থ চরিত্র নিয়ে এলেন নিময়বাবুকে, পঞ্চম চরিত্র নিয়ে এলেন রামদাসকে। আমরা মনে রাখবো যে শরৎচন্দ্র শুধু বাংলা সাহিত্য নয়, ভারতীয় সাহিত্যে একমাত্র লেখক যিনি চরিত্রকে সামনে এনে প্লটকে দ্বিতীয় স্থানে রেখেছিলেন।
পোয়েটিক্স কাব্যতত্ত্ব গ্রন্থে নাটকের তত্ত্ব আলোচনাকালে যখন মাইমেসিস নিয়ে আলোচনা করছেন 3rd চ্যাপ্টারে, যখন 6th চ্যাপ্টারে গিয়ে তিনি ট্র্যাজেডি তত্ত্ব নিয়ে আলোচনা করছেন, ঠিক সেই সময় তিনি বলছেন প্লট হচ্ছে প্রথম জায়গা পাবে, চরিত্র দ্বিতীয় জায়গায় পাবে। শরৎচন্দ্র ঠিক উল্টে এলেন, তিনি চরিত্রকে রাখলেন প্রথম জায়গায়, প্লটকে রাখলেন দ্বিতীয় জায়গায়। এটা ভারতীয় সাহিত্যে কিন্তু অন্য কেউ এইভাবে করতে চাননি। আমরা মনে রাখব চোখের বালি উপন্যাসে 1903 প্রকাশিত এই উপন্যাস 1901 তার ম্যানুস্ক্রিপ্ট তৈরি হচ্ছে এবং বিনোদিনীর কথা হিসেবে প্রকাশিত হচ্ছে। এই উপন্যাসেও কিন্তু আমরা ঘটনার পরিবর্তে আতের কথা, চরিত্রের অন্দরমহলে মনস্তত্ত্বের সার্চলাইট নিক্ষেপ করে জীবনের গভীরতম তলের কথা, অবচেতনের কথা তুলে আনছেন শরৎচন্দ্র। সেখানে চরিত্র প্রধান এই উপন্যাসে এবং আমাদের পাঠ্য টেক্সটে এখানেও কিন্তু চরিত্র প্রধান। রামদাস তাহলে আমাদের এখানে পঞ্চম চরিত্র। রামদাসের সঙ্গে যখন কথোপকথন হচ্ছে তখন আমরা জানতে পারি যে অপূর্বর বাড়িতে চুরি হয়ে গিয়েছে। সেই সময় একটা ক্রিশ্চিয়ান মেয়ে, সে সমস্ত বিষয়টা গুছিয়ে দিয়েছে। সে অপূর্বর হারিয়ে যাওয়া বা এলোমেলো অগোছালো জিনিসগুলিকে এক জায়গায় করেছে। এই প্রসঙ্গে আমরা যে চরিত্রটি পেলাম সেটি হচ্ছে ক্রিশ্চিয়ান মেয়ে, এটি 6ষ্ঠ চরিত্র। এবং তারই সূত্র ধরে আমরা পাবো অপূর্বর ঘরে থাকা তেওয়ারির কথা। যে তেওয়ারি বর্মাতে নাচ দেখতে গিয়েছিল, সেই তেওয়ারি যখন বাড়িতে ছিল না সেই সময় এই চুরিটা হয়। যা হোক, চুরির সূত্র ধরে আমরা দেখেছি বাড়িতে যদি চুরি হয় আমরা পাশাপাশি লোককে জানাই, তারপর পুলিশ স্টেশনে পৌঁছে গিয়ে আমরা সমস্ত বিবরণটা লিখি। আমরা খেয়াল করেছি যে পুলিশ স্টেশনে অপূর্ব এসেছিল সেই সমস্ত বিবরণ বলার জন্যে, কিন্তু পুলিশরা বিদ্রোহী, রাজদ্রোহী এবং দেশের প্রকৃত নায়ককে ধরে এই যে নায়ককে নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে অপূর্বর বাড়িতে কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কারা বা চুরি করেছে এ বিষয়ে কোনো রকম গুরুত্ব দেয়নি। অতএব এই জায়গায় দাঁড়িয়ে আমরা খেয়াল করেছি যে পুলিশ সম্পর্কে একটা ধারণা, প্রশাসন সম্পর্কে একটা ধারণা, অপূর্বর নেতিবাচক ধারণা। এবং সেখানে দাঁড়িয়ে রামদাস অপূর্বকে একটি প্রশ্ন করেছিল, তা হচ্ছে এই যে পুলিশের কাছে আপনারা গিয়েছিলেন বা যেখানে গিয়ে আপনি চোর সম্পর্কে বলতে গিয়েছিলেন, সেই পুলিশরা তো আপনার কোনো কথা শোনেনি। এই পুলিশরা যাদের কথা আপনি আমার কাছে বলছেন এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? রামদাস এই প্রশ্নটি করেছে। রামদাস এই প্রশ্ন করার কারণ যে বাংলাদেশের পুলিশরা তারা কতটা কর্তব্য সচেতন হয় এ সম্পর্কে রামদাসের মধ্য দিয়ে শরৎচন্দ্র আমাদের কাছে প্রশ্ন রেখেছেন যে পুলিশের বাস্তবিক কাজ কি, পুলিশরা কতটা আমাদের কাছে মানুষের পাশে দাঁড়ান। এই প্রসঙ্গে অপূর্ব বলেছে যে আমার বলতে খুব লজ্জা করছে যে এই যে পুলিশের কথা আমি বলবো, এই পুলিশ তাদের যে মূল কাজ মানুষকে ভালো রাখা, সেটি না করে পুলিশ কি করছে না সেই মানুষকে ধরার জন্য চেষ্টা করছে। যে মানুষ দেশের জন্যে, দেশের মানুষের ভালোর জন্য কাজ করছে তাকে গ্রেপ্তার করার জন্যে তিনি অত্যন্ত সচেতন। সেই প্রসঙ্গে অপূর্ব আমাদেরকে জানিয়েছেন যে নিময়বাবু যাকে তিনি শ্রদ্ধা করেন, যাকে তিনি কাকা বলে ডাকেন, সেই নিময়বাবুকে তার বাবা চাকরি করে দিয়েছিলেন। কিন্তু নিময়বাবু তার আপন হতে পারে কিন্তু তার আত্মার আত্মীয় নন। তার আত্মার আত্মীয় হলেন তারই অত্যন্ত শ্রদ্ধার মানুষ সব্যসাচী মল্লিক। আমরা খেয়াল করব শরৎচন্দ্র এখানে একটা বার্তা দিয়েছেন, তা হলো এই আমাদের পরিবার, আমাদের পরিজন, আমাদের প্রতিবেশী, এদের থেকে কখনো কখনো আমাদের কাছে অনেক বেশি ঘনিষ্ঠ, অনেক বেশি আপনজন হয়ে ওঠেন বা আপনজন হয়ে পড়েন যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের মার্গ দেখান, যিনি আমাদের পথ দেখান, যিনি আমাদের উত্তর সুরীর কাছে পূর্বসূরি হয়ে বলে দেন কোনটি করা ঠিক এবং কোনটি করা ঠিক নয়। তিনি অনেক সময় আমাদের কাছে কিন্তু আদর্শ হয়ে ওঠেন। অতএব নিময়বাবু তার আত্মীয় তুল্য হলেও নিময়বাবু নন, সব্যসাচী হলেন আমাদের এই টেক্সটের অপূর্বর কাছে অত্যন্ত আপনজন। একথা তিনি বলেছেন। কারণ দেশের লোক দিয়ে যে পুলিশরা শিকারীর মতো শিকার করে চলেছেন সব্যসাচীকে, সেই সব্যসাচী দেশের মানুষের জন্য নিজের প্রাণকে উৎসর্গ করেছেন। অতএব অপূর্ব মনে করেন সব্যসাচী একমাত্র মানুষ যে মানুষ
এই দেশ তার নিজের ব্যক্তিগত সুখ দুঃখের কথা না বলে মানুষের কথা ভেবেছেন। সমস্যা হলো এই, আমরা যারা সাধারণ মানুষ তারা দেখেছি ব্যক্তিগত স্বার্থকে নিয়েই আমরা অধিকাংশ মানুষ চলি। আমরা যে আমফান চলছে, যে কোভিড-19 চলছে, আমরা খেয়ার সঙ্গে কাজ করেছি, আমরা স্বপ্নাঙ্গনের সঙ্গে কাজ করেছি, আমরা মহিরুয়ের সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি যে গ্রাম বাংলার অধিকাংশ মানুষ এমন বিপন্নতার মধ্যে আছে যে আমরা ইচ্ছা করলে পারতাম তাদের পাশে দীর্ঘদিন ধরে কাজ করতে, কিন্তু আমরা পরিবার, আমরা পরিজন, আমরা ব্যক্তিগত আনন্দ এবং তুচ্ছ কারণে আমরা হয়তো বা তাদের কাছে ইচ্ছা থাকলেও পৌঁছাতে পারিনি বা আমরা পৌঁছাতে চাইনি, অথচ আমরা পারতাম। সেখানে দাঁড়িয়ে অপূর্ব শরৎচন্দ্রের অপূর্ব গোষ্ঠীর কথা বলছেন, বৃহত্তর মানুষের কথা বলছেন, এবং তিনি বলছেন যে ব্যক্তি নয় গোষ্ঠীর জন্য কাজ করেছে, দেশের জন্য কাজ করেছেন সব্যসাচী, অতএব সব্যসাচীকেই তিনি তার অন্তরের প্রণতি জ্ঞাপন করছেন। আমরা এই প্রসঙ্গে মনে রাখব তখন দেশের মানুষকে কী ধরনের অত্যাচার, অবিচার, উৎপীড়ন এবং লাঞ্ছনার শিকার হতো তার একটি কিন্তু বর্ণনা শরৎচন্দ্র আমাদের কাছে দিয়েছেন। অপূর্ব কথা প্রসঙ্গে বলেছেন যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই। এটা আসলে অপূর্বর হয়ে শরৎচন্দ্র তার নিজের কথা বলেছেন। আমরা খেয়াল করেছি যে রবীন্দ্রনাথ অনেক সময় মুক্তধারা নাটকে, রক্তকরবী নাটকে কোনো একটি চরিত্রের মধ্য দিয়ে তার নিজের কথা বলেছেন। বিভূতিভূষণও আরণ্যক উপন্যাসে, পথের পাঁচালী উপন্যাসে চরিত্রের হয়ে নিজের কথা বলেছেন। মহাশ্বেতা কখনো বিরসা মুন্ডার হয়ে, কখনো চট্টি মুন্ডার হয়ে তার নিজের কথা বলেছেন, তাদের প্রতিবাদের কথা বলেছেন, তাদের ব্যক্তিগত দর্শনের কথা বলেছেন। শরৎচন্দ্র কিন্তু এখানে সব্যসাচীর মধ্য দিয়ে তার নিজের বক্তব্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে স্বাধীন করার জন্য যদি প্রাণ উৎসর্গ করেন তিনি তার হয়ে কথা বলবেন, তিনি তার হয়ে লড়াই করবেন, তার নিজের ব্যক্তিগত ভালো লাগা বা মন্দ লাগা অনুভূতির কথা তিনি ভাববেন না। এই কথাগুলি বলতে গিয়ে শরৎচন্দ্রের অন্যতম নায়ক অপূর্ব বলছে তার নিজের অভিজ্ঞতার কথা, যে তিনি যখন কোনো কারণ ব্যতীত প্ল্যাটফর্মে উঠে যখন ওই ফিরিঙ্গি ছোড়াদের দ্বারা, কয়েকটা ফিরিঙ্গি যুবকের দ্বারা অপমানিত হয়েছিলেন, অবনমিত হয়েছিলেন, সেই কথাটি তিনি স্টেশন মাস্টারের কাছে বলতে গিয়েছিলেন। কিন্তু তিনি শুধু বাঙালি বলে, শুধু ভারতীয় বলে স্টেশন মাস্টারমশাই বা স্টেশন মাস্টার তাকে কোনো রকম গুরুত্ব না দিয়ে, তার কোনো বক্তব্যকে গ্রহণ না করে তাকে কিন্তু সরাসরি স্টেশন থেকে সরে যেতে বলেছিলেন। অর্থাৎ লাঞ্ছনা কি শুধু কালো চামড়ার মানুষ বলে তাকে কুকুরের মতো এই দেশের তৎকালীন ওই স্টেশন থেকে, দেশের স্টেশন থেকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল। অপূর্ব বলছেন যে সেই লাঞ্ছনা এখনও তার বুকে বাজে। অর্থাৎ দেশের মানুষকে কতটা অবিচার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে এই, তাহলে ওখানে যারা বাঙালি ছিল, ওখানে যারা অন্য আমাদের দেশে মানুষ ছিলেন, তারা কেন প্রতিবাদ করেননি? আসলে প্রতিবাদ করেননি এই কারণে তাদের সেই প্রতিরোধ করার মতো শক্তি ছিল না, সেই মানসিকতা ছিল না। অপূর্ব মজা করে বলেছিলেন, যেহেতু তারা দেখেছেন আমি অত্যাচারিত হয়েছি, তারা ভেবেছেন ঠিক আছে সে তো মারা যায়নি, লাঠির চোটে যেহেতু হাড় পাঁজর ভেঙে যায়নি তাহলে ঠিক আছে। অর্থাৎ আমরা কারোর হয়ে প্রতিবাদ করি না, আমরা মনে মনে ভাবি যে ঠিক আছে ওর তো হলো, যে আমার তো হলো না, এই যে ওর তো হলো আমার তো হলো না, এর জন্য আমরা কি করি, আমরা সেই জায়গা থেকে আস্তে আস্তে সরে আসি। আমরা এই টেক্সটে পেয়েছি যে গিরিশচন্দ্র যখন নিজের কথাগুলি বলেছেন, সেই কথাগুলি ভাবছে একই সঙ্গে অপূর্ব ভাবছে, তলোয়ারকার ভাবছে। তারা যখন বৃহত্তর কাজের জন্যে যখন অন্যত্র যাচ্ছে, যখন একটা নির্দিষ্ট কাজের জন্য অন্যত্র যাচ্ছেন, এখানে আমরা খেয়াল করব যে একটা টেলিগ্রাম এসেছে যেখানে দাঁড়িয়ে তার উপরকর্তা জানিয়েছেন যে অপূর্ব যেন ভামর অফিস দেখে, ম্যান্ডেলে, সোয়েবে, মিকথিলা এবং প্রমো সমস্ত অফিসে সমস্যা চলছে। অর্থাৎ
তার এই অফিসার জানাচ্ছেন, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছেন যে আমার অবর্তমানে সমস্ত ভারী তোমার, অতএব তুমি একটু যাও, কাল পরশুর মধ্যে যাও। যখন তারা ট্রেনে যাবেন ঠিক সেই সময় আমরা খেয়াল করলাম যে অপূর্ব যখন যাচ্ছে তখন তার সঙ্গে আছে একজন ব্রাহ্মণ পেয়াদা হিন্দুস্তানি আর আরদালি বলে একজন মানুষ, তাকে পৌঁছে দিতে এসেছেন তলোয়ারকার। ঠিক সেই সময় কিন্তু দেখা হয়েছে রেল স্টেশনে গিরিশ মহাপাত্রের। গিরিশ মহাপাত্রকে অপূর্ব যখন বলেছে কোথায় চলা হলো, অপূর্ব যখন বলছেন তখন হেসে ফেলেছেন। অপূর্ব চিনতে পেরেছেন, গিরিশ মহাপাত্র অপূর্বকে বুঝতে পেরেছেন যে অপূর্ব তাকে চিনতে পারা সত্ত্বেও কোনোভাবেই নিজের পরিচয় অন্যের কাছে বলছেন না। অর্থাৎ অপূর্ব গিরিশ মহাপাত্রকে সম্পূর্ণ সমর্থন করেছেন। দেশের কারণে গিরিশ মহাপাত্র যে কাজ করেছেন সেই কাজকে জগদীশবাবু, নিমাইবাবু সমর্থন না করলেও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে অপূর্ব সমর্থন করেছেন। এটা কিন্তু গিরিশ মহাপাত্র নিজে বুঝেছেন। অতএব গিরিশ মহাপাত্র তখন অপূর্বকে হাসতে হাসতে বলেছেন যে আমি কিন্তু ঝুটমুট কিছু বলিনি, আসলে কি হয় আফিং আমি কখনো খাইনি ইত্যাদি। কারণ বলেছেন আমি ধর্মভীরু মানুষ, বলি কাজ কি বাপু জুচ্চুরিতে, কথায় বলে পরধর্ম ভয়াবহ, ললাটে লেখা তো খণ্ডাবে না। এই কথাগুলি শোনাচ্ছেন অপূর্বকে। অপূর্ব তখন কথা প্রসঙ্গে বলেছেন আমি জানি কে নেশা করতে পারে, এগুলো আমি জানি। অর্থাৎ নিজেকে পরিচয় দিচ্ছেন বামুনের ছেলে বলে এবং বলছেন শাস্ত্রতাস্ত্র সব কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদিষ্ট যে বাবুমশাই আপনারা ইত্যাদি। অর্থাৎ অপূর্ব কিন্তু শরৎচন্দ্রের এই নাও দেখতে পেয়েছেন যে এখানেও আছে একটা অসামান্য একটা জায়গা যেখানে দাঁড়িয়ে সব্যসাচী কতখানি আপন করে নিয়েছেন অপূর্বকে। সব্যসাচীর সঙ্গে অপূর্বর এই যে সম্পর্ক, আসলে দুই বিপ্লবীর মনের একটি তার। আমরা কি করি, আমরা যখন আমাদের অত্যন্ত পছন্দের কোনো মানুষের কথা শুনি তখন আমরা তাকে মনে মনে সমর্থন করি, অন্যেরা সমর্থন না করলে আমরা নিজেরা তাকে সমর্থন করি। এই জায়গাটি অপূর্ব কিন্তু আবার সমর্থন করছেন সব্যসাচীকে। এরপরে এই টেক্সটের শেষে এসে আমরা দেখছি অপূর্ব যখন রেলের কামরাই করে চলেছেন, তিনি প্রথম শ্রেণীর যাত্রী, সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, তিনি জব আহ্নিকের ব্যবস্থা করেছেন। এবার তিনি শয্যা পেতেছেন, শয্যা সুন্দর করে ব্রাহ্মণ আরদালি শয্যা তৈরি করেছেন। সেই শয্যায় তিনি যখন উঠেছেন ঠিক সেই সময় আমরা খেয়াল করেছি বারবার টিটি বা টিকিট কালেক্টর তার কাছে আসেন। তিনি বিরক্ত হয়েছেন কারণ তিনি ঘুমাতে পারছেন না, বারবার তার কাছে আসার ফলে তিনি একটু বিরক্ত হয়। তিনি বলেছেন যে তিনি প্রথম শ্রেণীর একজন টিকিট কেটেছেন, প্রথম শ্রেণীর টিকিট কেটেছেন, সুতরাং তাকে কেন এভাবে বিরক্ত করা হচ্ছে। তখন বলা হয়েছে যে শুধু এই প্রথম শ্রেণীর টিকিট কাটার কারণেই তার কাছে আসা হবে না, এটাই বা তাকে কে বলেছে। অতএব তার বক্তব্য হচ্ছে এই, বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দিলেন, তুমি তো আর ইউরোপিয়ান নও। খেয়াল করতে হবে কি অসামান্য ব্যঙ্গোক্তি, তুমি তো আর ইউরোপিয়ান নও। এখানে এই কথা বলার কারণ কি না, এই কথা বলার কারণ আমরা আবার খেয়াল করব তদুত্তরে অপূর্ব কি বলছে, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না। খেয়াল করবে আমরা এই সময় মনে করতে পারি বনফুলের বিখ্যাত সে লেখার কথা, নাম যার শ্রীপতি সামন্ত। শ্রীপতি সামন্ত তাকেও ঘুমের বিঘ্ন করার জায়গা থেকে শেষ পর্যন্ত পাঞ্জাবি ক্রুকে তিনি বলেছিলেন যে কটা বাঙালি বাবুকে তুমি দেখেছো যে বাঙালি সম্পর্কে বলছো যে বাঙালিরা এরকম হয়, বাঙালিরা এরকম হয়, এর মানে কি। ঠিক এখানে আমরা খেয়াল করেছি আর এক বাঙালি অপূর্বকে কিভাবে অপমান করা হয়েছে। অপূর্ব তদুত্তরে বলেছে যে আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। ঠিক এর উত্তরে সে হাসিয়া বলে, অনিয়ম রেলের কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলবো যেভাবে ভারতবর্ষের তদানীন্তন প্রশাসক অর্থাৎ ঔপনিবেশিক শাসক অত্যাচার করেছে, অবিচার করেছে, তার বিরুদ্ধে সব্যসাচী মল্লিককে সামনে এনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই আখ্যান তৈরি করেছেন। আমরা এই প্রসঙ্গে মনে রাখব
যে বিষয় ও চরিত্র নির্বাচনের সময় আমরা একটু আগে বলে নিয়েছি যে অসামান্য একটা ধারণা শরৎচন্দ্রের ছিল। তিনি চরিত্রকে সামনে রেখেছেন, তারপরে বিষয়কে রেখেছেন। সুবোধচন্দ্র সেনগুপ্ত শরৎচন্দ্র নামাঙ্কিত গ্রন্থে বলেছেন যে শরৎচন্দ্রের উপন্যাস গভীরভাবে আলোচনা করিলে মনে হয় তাহার প্রধান লক্ষ্য চরিত্র সৃষ্টি, আখ্যায়িকা চরিত্র সৃষ্টির বাহন হিসাবেই উদ্ভাসিত হইয়াছে। আমরা পথের দাবি এই টেক্সটে আমরা খেয়াল করেছি চরিত্র চলেছে আগে, তারপর এসেছে আখ্যান। শরৎচন্দ্র মূলত তৎকালীন ভারতবর্ষের রাজনৈতিক বলয় থেকে ঠিক কোনভাবে বিপ্লব করা উচিত, কোনভাবে দেশের মানুষ মূলত নতুন একটি সূর্যোদয় দেখতে পাবে, তার পথ আলোচনায় তুলে আনলেন সব্যসাচী মল্লিককে। এবং আমরা খেয়াল করব যে এমনভাবে তিনি একটা সিচুয়েশন তৈরি করলেন যেখানে দাঁড়িয়ে কোনোভাবেই বলা গেল না যে এই মানুষটি আসলে কোনো বিপ্লবী হতে পারে। আমরা এ কথা মনে রাখব, সব্যসাচীর এই ছদ্মবেশ ধারণ করা, তার নিজস্ব যে দর্শন, তার নিজস্ব যে ভাবনা, এই সব্যসাচী আসলে শুধু ব্যক্তি মাত্র নয়, ভারতবর্ষের আত্মত্যাগী বিপ্লবীদের প্রতীক একটি চরিত্র। সুতরাং পথের দাবি, এই কথাটা মনে রাখতে হবে। পথের দাবি একটি গণসংগঠন, পথ প্লাস এর প্লাস দাবি। তাহলে পথ কি? সশস্ত্র আন্দোলন করো। এই যে দাবিটা হচ্ছে সশস্ত্র আন্দোলন করো, এর জন্য যে সংগঠন, তার নেতৃত্ব দিচ্ছেন সব্যসাচী। আমাদের এই পাঠ্য টেক্সট, এই টেক্সটটি মূলত রাজনৈতিক আন্দোলনকে সামনে রেখে রাখা অসামান্য একটি টেক্সট। সুতরাং আলোচনার শেষাংশে এসে আমরা এইখানে কতকগুলি প্রশ্ন দাঁড় করাতে পারি। প্রশ্নগুলি এরকম হতে পারে যে সব্যসাচী এই চরিত্রটি অর্থাৎ পথের দাবি উপন্যাসের সব্যসাচী চরিত্র, সে সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে পথের দাবি গল্পে অপূর্ব চরিত্রটি কিভাবে দেশপ্রেমের বার্তাকে সামনে এনেছে তা আলোচনা করো। প্রশ্ন আসতে পারে এইভাবে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলানাই বেঁধে আছে। প্রশ্ন হতে পারে এইভাবে, বাবুটির স্বাস্থ্য কোড আনকোড ও শখ কোড আনকোড সম্পর্কে আলোচনা করো। এইভাবে আমরা বলতে পারি যে সব্যসাচী পথের দাবির নামকরণটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে প্রশ্নের ক্ষেত্রে। এছাড়া 3 নম্বরে প্রশ্ন হতে পারে যে এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, যারা 10-এর যারা শুনছো, 10ম শ্রেণীর ছাত্ররা যারা শুনছো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। দয়ার সাগর, কে কাকে দয়ার সাগর বলেছে, সে কি আদৌ তাকে কি দয়ার সাগর বলার মধ্য দিয়ে যে ব্যঙ্গোক্তি আছে তা আলোচনা করো। প্রশ্ন আসতে পারে যে অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কিসে কেন রাজি হয়েছিল, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা প্রথমেই বলে রাখবো যে আমি আগের দিনই বলেছিলাম যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা পার্ট মার্কিং খেয়াল রাখবে। 1+1+3 যদি আসে সাবহেডিং করবে, উত্তরের প্রথমাংশ, উত্তরের দ্বিতীয়াংশ, উত্তরের তৃতীয়াংশ। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর দেবে। লকডাউন চলছে, এখন লকডাউন চলছে, কিন্তু পরীক্ষা আস্তে আস্তে হাঁটি পা করে সামনে এগিয়ে আসবে। পড়াশুনো চলুক, ঠিকভাবে চলুক, সুন্দরভাবে চলুক, এবং আগামী দিন এই পড়াশুনোটা তোমাদের মনের মধ্যে জায়িত হোক, জায়মান হোক, জাগরুক হয়ে উঠুক তোমাদের সাধনা, তোমাদের আরাধ্য সাধনার মধ্য দিয়ে তোমরা প্রত্যেকে অসামান্য রেজাল্ট করো, ভালো হও, প্রত্যেককে আলোকিত করো, এই আশা রেখে আজকে এই পর্যন্ত। আমি দীপঙ্কর মল্লিক, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুড় মঠ বাংলা বিভাগের অধ্যাপক। আজকে এই পর্যন্ত শেষ করলাম। সবাইকে অশেষ ভালোবাসা, ধন্যবাদ এবং শুভেচ্ছা।